সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসটি গুণগত রসায়নের উপরে দ্বিতীয় ক্লাস। আজকে আলোচ্য বিষয় পরমাণু মডেল। আমরা প্রথম ক্লাসে পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলোই মূলত পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর দূর করে একটি পরমাণু মডেল প্রস্তাব করলেন। সেটি তার নামানুসারে বোরের পরমাণু মডেল। আজকে আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেল নিয়ে। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের উপর নির্ভর করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি দূর করলেন। সেই ত্রুটিগুলোর মধ্যে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, তোমার কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এবং হাইড্রোজেনের পরমাণুর পারমাণবিক বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিয়ে তিনি একটি পরমাণুর যুগান্তকারী পরমাণুর মডেল প্রস্তাব করলেন। সেটি হচ্ছে বোরের পরমাণু মডেল। আমরা এই বোরের পরমাণু মডেলটি তিনটি প্রস্তাবনার উপরে প্রতিষ্ঠিত। তো আমরা পরমাণু মডেলটি কেমন সেটি আগে বোর্ডে দেখি। নিউক্লিয়াস, কক্ষপথ, নিউক্লিয়াস, বিকিরিত শক্তি, ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 2H নিউ। শোষিত শক্তি, ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 H নিউ। তো এই যে বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেল, এটি তিনটি প্রস্তাবনার উপর প্রতিষ্ঠিত। এই প্রস্তাবনাগুলো প্রস্তাবনা ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। প্রস্তাবনা 2, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। 3, শক্তির শোষণ বা বিকিরণ ও ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, বোর পরমাণু
মডেলটি তিনটি প্রস্তাবনার উপর প্রতিষ্ঠিত: ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, আর একটি শক্তির শোষণ, বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। তো দেখো, আমরা এই যে প্রথম যেটা প্রস্তাবনা, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, এবং এই নিউক্লিয়াস থেকে তিনি নিউক্লিয়াস বললেন এই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করে। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটি একটি কক্ষপথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে না। যখন ইলেকট্রনটি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে আগে চলবে তখন তার শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে। যাই হোক, আমাদের যে ইলেকট্রনটি যে যতক্ষণ পর্যন্ত যে আবর্তন করছে একটি কক্ষপথে, এই আবর্তন সাধারণ পদার্থবিজ্ঞানের সকল সূত্র মেনে চলে এই আবর্তনত ইলেকট্রন। তো এই সকল কক্ষপথগুলোকেই স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। ইংলিশে এদেরকে বলা হয় অরবিট। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n। এখানে n ইকুয়াল টু প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n ইকুয়াল টু 1 2 3 4, এটা হচ্ছে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, এভাবে চলতে থাকবে। n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 5 চলতে থাকবে। এগুলোকে আবার সেল k l m n দ্বারা প্রকাশ করা। এখানে k l m n সেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের যে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n ইকুয়াল টু 1। দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর ক্ষেত্রে n ইকুয়াল টু 2। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থির কক্ষপথ বা স্থির শক্তি স্তর বা অরবিট। এখন চলে আসি দ্বিতীয় প্রস্তাবনা। দ্বিতীয় প্রস্তাবনাকে বলা হয়েছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। প্রত্যেকটি আবর্তনত ইলেকট্রনগুলো, প্রত্যেকটি স্থির কক্ষপথে আবর্তনত ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ নির্দিষ্ট, যা সেটি হচ্ছে কৌণিক ভরবেগ মান m v r ইকুয়াল টু n h ভাগ 2 পাই। এই কৌণিক ভরবেগের মান h ভাগ 2 পাই এর অখণ্ড গুণিত। এখানে n এর এখানে n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখানে n ইকুয়াল টু 1 মানে প্রথম শক্তি স্তর, n ইকুয়াল টু 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ ইলেকট্রনটি কত নম্বর শক্তি স্তরে আবর্তন করছে তার সংখ্যা। এটি ছিল দ্বিতীয় প্রস্তাবনা। তৃতীয় প্রস্তাবনায় তিনি বলেছেন যে শক্তির শোষণ, বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। তো দেখো, এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে, যতক্ষণ পর্যন্ত একটি ইলেকট্রন একটি কক্ষপথে আবর্তন করছে ততক্ষণ পর্যন্ত তার কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটছে। যখন কোনো একটি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফিয়ে চলছে তখন তার শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তাহলে শক্তির শোষণ ঘটে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তাহলে শক্তির বিকিরণ ঘটে। তো দেখো, আমাদের যদি প্রথম শক্তি স্তরের শক্তি E1 হয়, E1 এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তি E2 হয়, তাহলে বিকিরিত আলোক শক্তির পরিমাণ ডেল ইকুয়াল টু E2 মাইনাস E1। বিকিরিত আলোক শক্তির পরিমাণ শক্তির মান ইকুয়াল টু ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1। হ্যাঁ, E2 মাইনাস E1 সকল এই বিকিরিত আলোক শক্তি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হিসেবে নির্গত হয়। তো ম্যাক্স প্লাঙ্কের তত্ত্বানুসারে এসব বিকিরণের কম্পাঙ্ক যদি নিয়োগ হয় তাহলে আমরা এই সমীকরণটি দ্বারাই দেখো ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু H0।
তাহলে আমাদের বোর পরমাণু মডেলের যে প্রস্তাবনা তিনটি ছিল, এই তিনটি বোর পরমাণু মডেলের এই তিনটি প্রস্তাবনার উপরে এই পরমাণু মডেলটি প্রতিষ্ঠিত। এখন এই পরমাণু মডেলের সাফল্য আসে এই পরমাণু মডেলের সাফল্য যে সবচেয়ে বড় সাফল্য পরমাণু মডেলটি স্থায়িত্ব অর্জন করেছে, স্থিতিশীলতা। অর্থাৎ এই পরমাণু মডেলটি আমরা জানি যে এই পরমাণু মডেলটিতে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন যেতে গেলে লাফিয়ে চলতে হয়। তো এই দেখো যে এক নম্বর কক্ষপথের নিচে আর কোনো কক্ষপথ বা শক্তি স্তর না থাকায় এই ইলেকট্রনটি লাফিয়ে প্রথম শক্তি স্তর থেকে এই ইলেকট্রনটি লাফিয়ে আর কোনো নিউক্লিয়াসের পতন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যার ফলে এই মডেলটি একটি স্থিতিশীলতা অর্জন করেছে। আবার এই বোর পরমাণু মডেলটি হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করেছে। এই পরমাণু মডেলটি দেখো যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে। এটা মান হচ্ছে a0 = 0.5292 × 10⁻⁻11 মিটার। আবার এই পরমাণু মডেলের সাহায্যে বিভিন্ন শক্তি স্তরের শক্তি নির্ণয় করা গেছে, যেটি সবচেয়ে বড় সাফল্য। এই সফলতার পাশাপাশি এই মডেলের কিছু ত্রুটিও রয়ে গেছে। ত্রুটিগুলোর মধ্যে দেখো যে এই পরমাণু মডেলটি এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বা হাইড্রোজেন সাদৃশ্য অন্য কোনো আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এক নম্বর ত্রুটি গেল। দুই নম্বর ত্রুটি কি, এই পরমাণু মডেলটিতে একটা স্বীকার্য ছিল, 2 নম্বর স্বীকার্য ছিল, যেটা প্রত্যেকটি কক্ষপথে আবর্তনত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যেটা mv r ns/2π। এটি শুধু বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা বলা হয়নি। 2 নম্বর ত্রুটি। 3 নম্বর ত্রুটি হচ্ছে এই যে বোর পরমাণু মডেল অনুসারে আমাদের একটা ত্রুটি ছিল যে এই ইলেকট্রনটি যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথ লাফিয়ে চলে তখন শক্তির যে বিকিরণ ঘটে শুধু বর্ণালীতে একটি মাত্র রেখার সৃষ্টি হয়, কিন্তু অত্যাধিক শক্তিশালী বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখতে পাই একটি রেখার স্থলে একাধিক রেখা দেখা যায়। তো এরকম দেখা যায়, মনে করো এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকম যে একটি রেখার কাছাকাছি একাধিক রেখা দেখা যায়। এই ত্রুটির কোনো ব্যাখ্যা দিতে পারেনি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে পরমাণুর গঠন সম্বন্ধে দ্বিমাত্রিক সমতুল্য বলা হয়েছে, কিন্তু পরমাণুর প্রকৃত দ্বিমাত্রিক কাঠামোর কোনো ব্যাখ্যা দিতে পারেনি, এটা একটা ত্রুটি। আরেকটা বড় ত্রুটি ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আরেকটা বড় ত্রুটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে একটি ইলেকট্রনের একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না, কিন্তু এটি কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারেনি। আরেকটি ত্রুটি কি, দেখো যে পরমাণু কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এবং কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, এদের মধ্যে যে একটি বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্রের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে জিমেন প্রভাব এবং বিদ্যুৎ ক্ষেত্র প্রভাবে স্টার প্রভাব, এই দুই প্রভাবের ফলে এই যে বর্ণালীতে সৃষ্ট রেখাগুলো আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে পড়ে। এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা এই রাদার বোর পরমাণু মডেলটি দিতে পারেনি। এটি ছিল এই পরমাণু মডেলের ত্রুটি। তাহলে আমরা বোর পরমাণু মডেলের যে প্রস্তাবনার উপর প্রতিষ্ঠিত সেটি জানলাম, বোর পরমাণু মডেলের সাফল্য জানলাম এবং বোর পরমাণু মডেলের ত্রুটিগুলো জানলাম। এই ত্রুটিগুলো থাকা পরেও বোর পরমাণু মডেলটি একটি সারা জাগানো মডেল এবং তৎকালীন সময়ে বোর পরমাণু মডেলটি গ্রহণযোগ্যতা পেয়েছিল। এটি হচ্ছে বোর পরমাণু মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বোর পরমাণু মডেল সম্বন্ধে জানলাম। আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বোর পরমাণু মডেল
সম্বন্ধে অবশ্যই জ্ঞান লাভ করেছো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাসটি এখানে সমাপ্ত করছি।